ওকে, সো থ্যাংক ইউ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। পরে জয়েন করলো ঋষি এবং বৃষ্টি। এরা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোরা যেটা কর সেটা হচ্ছে যে তোদের প্রত্যেকের সিক্স সেমেস্টারে যে টপিকগুলো অসুবিধা হচ্ছে, যেখানে যেখানে তোরা প্রবলেম ফিল করছিস, সেই টপিকগুলো তোরা লিখতে থাক সিক্স সেমেস্টারের গ্রুপে, যে স্যার এইটা পড়ালে ভালো হয়, এটা পড়ালে ভালো হয়। তাহলে যেটা ঘটবে, আমি পরের দিন যখন পড়াবো তখন সেটা আমি দেখে আসবো। ঠিক আছে, আমাকে তো দেখতে হবে। আমি তো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া নই যে এসে দুম করে পড়িয়ে দেবো। তো আজকে আমি যেটা করি সেটা হচ্ছে হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ শুরু করি। তো পরের দিন তোরা বল, তাহলে এরকম করবো, হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ 8 ঘন্টা পড়ালাম, বাকি 8 ঘন্টা সেই পার্টিকুলার প্রবলেমটাকে অ্যাড্রেস করে দেব। তো তোরা, তোদের যেটা সবার কাজ সেটা হচ্ছে তোদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করা। হতে পারে প্রত্যেকের বিভিন্ন রকমের প্রবলেম, তো বিভিন্ন রকমের প্রবলেমগুলোকেই আইডেন্টিফাই করো, মানে প্রত্যেকে প্রত্যেকের প্রবলেম বলো এবং সেটাকে ভয়েস করো, অর্থাৎ ভয়েস ইউর প্রবলেমস। নিজেদের যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, সেখানে কাজে লাগাও এবং সেখানে বলো যে স্যার এটা বুঝতে পারছি না। আশা করছি ক্লিয়ার হয়েছে। আজকে আমরা হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজটা অল্প করে শুরু করছি এবং কী কী ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স হতে পারে তার দিকে একটু তাকাবার চেষ্টা করব। যেহেতু আমাদের সময় বেশ কম, তাই আমরা একটু মানে T20-র মতো তাড়াতাড়ি করার চেষ্টা করব, যাতে আমরা একটু বুঝতে পারি, মানে তাড়াতাড়ি যাতে সিলেবাসটাকে আমরা খানিকটা হলেও শেষ করতে পারি। বেশ, সো লেটস বিগিন। হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ. Can you see the text in the screen? Can you see it? হ্যাঁ স্যার। Yes, sir. বেশ, অনেকে জয়েন করছে, আমি একটু জয়েন করে দিই। First things first, generally it is said that Harun and the Sea of Stories is basically a children's fiction or a children's novel by Salman Rushdie, but actually it is not. মাথায় রাখতে হবে, এটা কোনো চিলড্রেন্স নভেল নয়, যদিও এই পার্টিকুলার টেক্সটের মধ্যে চিলড্রেন্স ফিকশনের সমস্ত এলিমেন্ট রয়েছে। অর্থাৎ ফর এক্সাম্পল একটা ফোকলোর ন্যারেটিভ, যার মধ্যে ওয়ান সান অ্যাকচুয়ালি লস্ট হিজ মাদার অ্যান্ড আ ভিলেনাস ফিগার অ্যাকচুয়ালি টুক অ্যাওয়ে হার মাদার, তার মাকে নিয়ে চলে গেছে। He hence is tremendously suffering from that pain and that agony that her mother is lost. She eloped with another person. It's an extramarital love affair. কিন্তু এত কিছু সত্ত্বেও এই বইটা গল্প নিয়ে, গল্প এবং গল্পের ক্ষমতা নিয়ে। It's a story. It's a story about the power of a story. মানুষের যে গল্প বলার ক্ষমতা, তাই নিয়ে হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। এবং গল্প বলার ক্ষমতাকে রোধ করে দেওয়া, বা বলা যেতে পারে সেই ক্ষমতার টুটি চিপে ধরা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে ইটস এ নভেল এগেনস্ট সেন্সরশিপ। সো দিস পার্টিকুলার নভেল is a novel against, সরি আসলে আমার বাড়িতে রং হচ্ছে বলে এখন আমাকে এমন জায়গায় বসতে হয়েছে যেখানে আমার এই ট্যাবলেটটা রাখার ঠিক মতো জায়গাও নেই। এগেইনস্ট সেন্সরশিপ। সেন্সর করা মানে কি? সাপ্রেস করা। সাপ্রেস করা, কোনো কিছুর কণ্ঠস্বর শুনতে না দেওয়া। কে দেয়? রাষ্ট্রযন্ত্র বা স্টেট মেশিনারি। ইফ ইউ রিড অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য সেন্সরশিপ অফ দ্য বুকস, যে কোনো রাষ্ট্রেরই বইকে সেন্সর করার জন্য, ধরা যাক ফর এক্সাম্পল একটা সময়ে সুভাষচন্দ্র বসুর বিভিন্ন টেক্সট
বিবেকানন্দের বিভিন্ন টেক্সট ব্রিটিশ ইন্ডিয়াতে সাপ্রেস ছিল মানে যেটা ব্যান্ড ছিল। সেন্সরশিপ মিন্স ব্যান্ড। তুমি কোন কথা বলতে পারবে, তুমি কোন কথা বলতে পারবে না, সেন্সর বোর্ড হয় সিনেমাতে, যে তুমি কোন দৃশ্য দেখাতে পারবে, কোন দৃশ্য দেখাতে পারবে না। এবার সিনেমাতে থাকে বিকজ অফ সাম অ্যাডাল্ট সিন বা ফর এক্সাম্পল কোনো স্ল্যাংস। কিন্তু অনেক সময় রাষ্ট্রযন্ত্র সেন্সরশিপকে এমনিও ইউজ করে, যে তুমি এই কথাটা বলতে পারবে একটা পার্টিকুলার রিলিজিয়াস অর্গানাইজেশন সম্পর্কে বা একটা পার্টিকুলার পলিটিক্যাল অর্গানাইজেশন সম্পর্কে, ওই কথাটা বলতে পারবে না। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা যদি ইফ উই রিড অ্যাবাউট দ্য লাইফ স্টোরি অফ সালমান রুশদি একজন বিখ্যাত ইন্ডিয়ান বর্ন ব্রিটিশ নভেলিস্ট। এবং আমি বছর দুয়েক আগে সালমান রুশদির যে বিভিন্ন যদি ভিডিওগুলো তোমরা দেখো, মানে আমি যখন পড়াতাম হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, যদি দেখো সেগুলো দেখবে, মানে আমি সেখানে বারবারই একটা কথা বলতাম যে রুশদি ছিল এক্সাইল্ড, রুশদি চিরকালই এক্সাইল্ড, আলাদা করে থাকতেন। রুশদির প্রাণের উপরে অ্যাকচুয়ালি এক ধরনের প্রাইজ ছিল, যে রুশদিকে যদি কেউ মারতে পারে তাহলে তাকে 10 মিলিয়ন মার্কিন ডলার, 10 মিলিয়ন ইউএস ডলার তাকে দেওয়া হবে। এবং সেটাকে এভাবে সত্য বলে প্রমাণিত হবে আমি নিজেও ভাবিনি। কয়েকদিন আগে সালমান রুশদিকে, মানে তাও প্রায় বছর দুয়েক আগে, 2022 সালে হি অ্যাকচুয়ালি সার্ভাইভ দ্য স্ক্যাবিং অ্যাট দ্য চতকা ইনস্টিটিউশন নিউ ইয়র্কে, এবং হুইচ অ্যাকচুয়ালি লেড টু দ্য লস অফ হিজ রাইট আই। তার চোখে ছুরি মারে। কারা মারে? বিখ্যাত ইরানিয়ান অর্গানাইজেশন, যার রুশদির এগেনস্টে কিন্তু একটা ফতোয়া আছে। ফতোয়া ইজ আ লিগাল ডেথ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইসলামিক ল অফ দ্য শারিয়া। রুশদি নিজেও একজন ইসলামিক কমিউনিটির মানুষ, কিন্তু ইসলামিক কমিউনিটির মানুষ হয়েও তিনি যে ধরনের কথাবার্তা বলেছিলেন সেটা ইসলামিক কমিউনিটির কয়েকজনকে ভয়ঙ্করভাবে খেপিয়ে দিয়েছিল। সেই জন্য রুহুতুল্লাহ কোহেমনি বা আয়াতুল্লাহ কোহেমনি বলা হয়, বিখ্যাত ইরানিয়ান রেভলিউশনারি। ইরানে তিনি বিপ্লব ঘটিয়েছেন, নতুন শাসনের জন্ম দিয়েছেন, দিয়ে নিজেই অটোক্র্যাট হয়ে গেছেন, যেটা অনেক ক্ষেত্রেই হয়। নিজেই বিপ্লব তৈরি করলেন, নিজেই গণতন্ত্র আনলেন, তারপর নিজেই একনায়কতান্ত্রিক হয়ে গেলেন। তিনি সুপ্রিম লিডার অফ দ্য ইরান 1990s হয়েছিলেন। তিনি সালমান রুশদির বিখ্যাত টেক্সট দ্য স্যাটানিক ভার্সেস, হুইচ পাবলিশড ইন দ্য ইয়ার 1988, মনে থাকবে যে কোন নভেলের জন্য সালমান রুশদি এগেনস্টে এই ডেথ সেন্টেন্স বা ফতোয়া জারি করে রুহুতুল্লাহ কোহেমনি, দ্য সুপ্রিম লিডার অফ দ্য ইরান, দ্য স্যাটানিক ভার্সেস। এবং তার এগেনস্টে এই ফতোয়া জারি হয়। দ্য বুক ওয়াজ ব্যান্ড ইন 20 কান্ট্রিজ। 20টা দেশে এই তার গল্প বন্ধ হয়। এর ফলে অথরের সবথেকে ইম্পর্ট্যান্ট আইডেন্টিটি হচ্ছে তার ভয়েস, তার নিজস্ব কণ্ঠস্বর, তার বলার ক্ষমতা, তার লেখার ক্ষমতা। সেটাই যদি কখনো বন্ধ করে দেওয়া হয় তাহলে অথর তো নিজে ন্যাচারালি একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে থাকবে, অর্থাৎ তো ন্যাচারালি একটা সাইকোলজিক্যাল ক্রাইসিসের মধ্যে থাকবে। এবং রুশদির ক্ষেত্রেও সেটা ঘটে। এই যে নভেল যেটা আমরা পড়ছি, হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, তখন লেখা যখন রুশদি ওয়াজ এক্সাইল্ড, মানে তিনি লুকিয়ে বেড়াচ্ছেন, তখন একদম সবে ফতোয়া জারি হয়েছে। আর আমি যে ঘটনাটার কথা তোকে বললাম 2022 সালে চোখে স্ট্যাব মারা, সেটা তো এই বছর 3 আগে। সেটা তখন রুশদি নিজে ভেবে ফেলেছিলেন যে হয়তো তার উপরে আর কোনো আক্রমণ হবে না। তিনি খানিকটা স্ল্যাক দিয়েছিলেন, খানিকটা পাবলিকলি ঘোরাফেরা করছিলেন। তার আগে প্রায় 10-15 বছর রুশদি পাবলিকলি আসেনি অনেক জায়গাতে। কিন্তু যখনই একটু তার মনে হলো যে এত বড় আক্রমণ তার উপরে হবে না, তখনই আক্রমণ নেমে এলো এবং তিনি চোখটা হারালেন। তো এই পার্টিকুলার টেক্সটটা যখন 1990 সালে পাবলিশড হচ্ছে, তখন সবে একটা ফতোয়া জারি হয়েছে রুশদির নামে।
এবং সেই জন্য এই হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ ইজ বেসিক্যালি আ রিয়াকশন এগেনস্ট দ্য ফতোয়া, আ রিয়াকশন এগেনস্ট দ্য সেন্সরশিপ. And you can see that many elements of the story deal with the problems of censorship, an issue particularly pertinent to Rushdie because of the fatwa against him issued in 1989 by Ayatollah Khomeini. Ayatollah Khomeini যে ফতোয়া তার এগেনস্টে দিয়েছিল তার বিরুদ্ধে এই স্টোরি যতই চিলড্রেন্স ফিকশন হোক, এই স্টোরির মধ্যে গল্পের ক্ষমতা, হারুন যে স্টোরিটাই মানে বলছে তার বাবা সম্পর্কে, হারুন ইটসেলফ একজন অ্যারেবিয়ান রেনেসাঁসের ভদ্রলোক, যিনি একজন বিখ্যাত একদিকে স্টোরি টেলার ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে একজন রাজাও ছিলেন. বেসিক্যালি রেফার্স টু দ্য হারুন আল রশিদ. হারুন আল রশিদ যে ছিলেন অ্যারেবিয়ান নাইটসের যে গল্পগুলো যিনি বলেছিলেন. মাথায় রাখতে হবে বিভিন্ন ইসলামিক মাইথোলজি ইউজ করে অ্যাব্বাসিড খ্যালিফেটের একজন বিরাট বড় পুরোধা ছিলেন হারুন আল রশিদ. বিভিন্ন ইসলামিক মাইথোলজি ইউজ করে রুশদি একবারের জন্য কিন্তু ইসলামিক রিলিজিয়নকে ছোট করছেন না. রুশদি বলছেন যে ইসলামিক কমিউনিটির মধ্যেই এমন লোকজন রয়েছে যারা তাদের ধর্মগ্রন্থটাই অ্যাকচুয়ালি বোঝে না. তারা বেসিক্যালি নিজেরাই ইসলামের বিভিন্ন জায়গাতে এই স্টোরির কথা বলা হয়েছে, এই স্টোরির যে পোটেনশিয়াল তার কথা বলা হয়েছে, মানুষকে স্বাধীনভাবে নিজেদের গল্প বলার অধিকার দেওয়া হয়েছে, সেটাই তারা দিতে চান না. সেই জন্য তারা অথরের ভয়েসকে বন্ধ করে দিতে চান. দিস ইজ হারুন আল রশিদ ফ্রম 763 to 809. অনেক আগে, বুঝতে পারছো, 766 অব্দ থেকে 809 অব্দ. he was the fifth Abbasid Caliph. আমরা ইসলামে জানি খলিফ বলা হয়, যেখান থেকে খিলাফত কথাটা এসছে, খিলাফত, ক্যালিফেট, CALIPHT. আমরা ইতিহাসে খিলাফত আন্দোলনের কথা শুনেছি. তো এই যে ফিফথ খলিফ ছিলেন হচ্ছে হারুন আল রশিদ, এবং his reign is traditionally regarded to be the beginning of the Islamic Golden Age. ইসলামিক গোল্ডেন এজে তার রুলটাকে প্রথম তিনি রাজা বলা যেতে পারে. এবং তার নামটাই যে হারুনের পরে আল রশিদ, it translates into the just, it refers to the justice and the upright person, the rightly guided, ঠিক পথে মানুষকে নিয়ে যায়. এই গল্পের যে মূল চরিত্র হারুন, একটা বাচ্চা ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে, সেও আমরা দেখব আমাদের ঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে. আচ্ছা, এইটা গেল 1 নম্বর যে বক্তব্য সেন্সরশিপ নিয়ে. এবার আরেকটা বক্তব্য রয়েছে এই পার্টিকুলার হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ নিয়ে, দ্যাট ইজ ম্যাজিক রিয়েলিজম. কারণ এই পুরো গল্পটাই কিন্তু, আমরা গল্পটা যখন পড়ব, গল্পটা কিন্তু ম্যাজিক রিয়েলিজমের ওপরে দাঁড়িয়ে পুরোপুরি. ম্যাজিক রিয়েলিজমের বাংলা কি হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? বলরে স্যার জাদু বাস্তববাদ হবে কি? খুবই হবে, জাদু বাস্তবতা, জাদু বাস্তবতা. এবার এই জাদু বাস্তবতার বস্তুটা কি, খায় না মাথায় দেয়, যার মধ্যে ম্যাজিকও থাকবে, আবার লজিকও থাকবে, আবার বাস্তবেরও চিহ্ন থাকবে, সেটা কি? জেনারেলি magic realism is actually a ploy or a device which the author uses in a text. এমনভাবে ইউজ করবে যাতে একটা জায়গা তো মনে হবে না যে এই যে ম্যাজিক্যাল এলিমেন্টগুলো যেগুলো আমি ইউজ করলাম সেগুলো অবাস্তব. আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি. ধরা যাক আমাকে মা বাজার করতে বললো, যা বাবু বাজার করে নিয়ে যা, সকালবেলা বাজার করে নিয়ে আয়. আমি বাজারের থলিটা নিলাম, নিয়ে একটা ধরা যাক
কি বলে ঝাঁটা নিলাম, নিয়ে ঝাঁটাটা নিয়ে এই জানলার ওপর থেকে লাফ দিয়ে হ্যারি পটারের মতো উড়ে বেরিয়ে গেলাম। এবং এতে মাও অবাক হলো না, ছেলেও অবাক হলো না, যেটা তোমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন সুপার হিরো সিনেমার ক্ষেত্রে দেখতে গিয়ে করো। কি করো? উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। তোমরা অবাক হও না, কারণ তোমরা মেনে নাও। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ, যেটা স্যামুয়েল টেলর কোলব্রিজ বলেছিলেন তার বিখ্যাত বই বায়োগ্রাফি অফ লিটারেরিয়াতে, যে একজন সাহিত্যিক যখন লেখেন তখন তিনি পাঠককে অনেক সময় বলেন যে তুমি তোমার যে অবিশ্বাসটাকে সেটাকে হাওয়ায় উড়িয়ে দাও, বিশ্বাস করো। তোমরাও বিশ্বাস করে নাও যে সত্যি হারুন তার বাবাকে নিয়ে পাড়ি দেবে একটা অদ্ভুত ভিন গ্রহে। সেখানে গিয়ে এই গল্পকে যে এত মানুষ, আমরা দেখবো এই গল্পের মূল প্রেমিসটা হচ্ছে হারুন যাবে তার বাবাকে নিয়ে, এবারে এসছে হারুন যাবে তার বাবাকে নিয়ে ইয়াং হিরোজ কোয়েস্ট, হুজ ফাদার ইজ অ্যাকচুয়ালি আ সাবস্ক্রাইবার অফ দ্য সি অফ স্টোরিজ। এই সি অফ স্টোরিজের অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার হচ্ছে হারুনের একটা বাবা। সেখানে হারুন যাবে এবং গিয়ে তার বাবাকে, মানে বেসিক্যালি জাফরকে নিয়ে যাবে হারুন, এবং গিয়ে দেখবে যে এই জগৎটাকে বাঁচানো যায় কিনা, এই গল্পের সাবস্ক্রিপশন রেস্টোর করা যায় কিনা। এবং সেখানে গিয়ে দেখবে যে খাতাম সুদ, খাতাম মানে কি, আমরা দেখবো প্রতিটা চরিত্র এই গল্পের অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা অ্যালিগোরিক্যাল নেম, একটা রূপকার্থে নাম। খাতাম মানে শেষ, খাতাম সুদ যে এই লিডার অফ দ্য গুপ ওয়ার্ল্ড, গুপ মানে সরি লিডার অফ দ্য চুপ ওয়ার্ল্ড, চুপ মানে সাইলেন্স, চুপ করিয়ে দেবে, নিস্তব্ধতা। আর গুপ মানে কথা বলা। এই যে মাল্টিপল ভয়েসেস, এই যে পলিফোনিক ভয়েসেস, তাকে ভয় পায় ক্ষমতাতন্ত্রের থাকার লোকেরা। এই খাতাম সুদের মতো লোকেরা আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে, আমাদের রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করে। এটাই রুশদি বলতে চেয়েছে। বেশি কিছু বললেই তোমার উপরে ফতোয়া নেমে আসবে। ইয়োর ভয়েস উইল কমপ্লিটলি বি সাইলেন্সড। So Khatam Sood is the novel's arch enemy or the primary enemy. যে বেসিক্যালি এই খাতাম সুদ is a leader of the same vein like আয়াতুল্লাহ রুহুল্লাহ কোহেমনি, যার কথা আমি বললাম, যে রুশদির ওপরে ফতোয়া জারি করেছিলেন, যিনি বা যার লোকেরা রুশদির ডান চোখটা উপড়ে নিয়েছে। ফলে মানুষের এই যে কণ্ঠরোধ, সেই কণ্ঠরোধের বিরুদ্ধে এই টেক্সট, সমস্ত রকমের নিস্তব্ধতার বিরুদ্ধে এই টেক্সট। মানুষকে আরো বেশি করে গল্প বলা, আরো বেশি করে ডেমোক্রেটিক ভয়েসেসকে সামনে আনা, গণতান্ত্রিক সাধারণতান্ত্রিক মানুষের যে গল্প, যে বলার কণ্ঠস্বর, তাকে সামনে আনা। That is the main aim and purpose of writing such a novel. So though it seems on the surface level that Harun and the Sea of Stories is basically a children's fiction, it is not. It's a children's fiction নয়। এই চিলড্রেন্স ফিকশনের মধ্যে অনেক অ্যাডাল্ট ন্যারেটিভ জড়িয়ে রয়েছে। এর মধ্যে ফতোয়া, এক্সাইল এবং সেন্সরশিপ, এই ধরনের বিভিন্ন ইস্যু জড়িয়ে রয়েছে প্রথম দিক থেকে। এর মধ্যে ম্যাজিক রিয়েলিজম রয়েছে, এর মধ্যে পোস্ট কলোনিয়াল লিটারেচারের এলিমেন্ট রয়েছে, শাসক এবং শাসিত। আমরা দেখব খাতাম সুদের এম্পায়ারে যে কেমন করে সুদ, খাতাম সুদ সেটা গুপওয়ালাজ এবং চুপওয়ালাজদের কেমন করে শাসন করছে। এবং অবশ্যই আমরা দেখব দ্য সি অফ স্টোরিজের গল্পের সমুদ্র, যেখানে মাছেরা খেতে পাচ্ছে না, বা সমুদ্রের ইকোলজি নষ্ট হয়ে যাচ্ছে এই খাতাম সুদের হাতে পড়ে। ফলে বুঝতে পারছো আসলে একটা অ্যালিগারির মধ্যে দাঁড়িয়ে কেমন করে একটা অন্য রকমের গল্প রচনা করেছেন রুশদি। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমরা আর সময় নষ্ট না করে, যেহেতু আমাদের হাতে বেশ সময় কম, আমরা গল্পটা শুরু করে দিচ্ছি। এবং গল্পটা শুরু করতে করতে আমরা কি বেসিক্যালি কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আসতে পারে সেগুলোর দিকে তাকাতে থাকবো, এবং শর্ট কোয়েশ্চেনগুলো অল্প করে করে পড়তে থাকবো।
বেসিক্যালি দ্য স্টোরি begins in the country of the Alif Bay. এই যে যদি তোমরা if you look into the text of Harun and the Sea of Stories, এইটাই ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেন আমি বলছি টেক্সটটা খানিকটা এগিয়ে নিয়ে যাওয়ার পরে দাঁড়া ম্যাকবেথ পড়ছিলাম। The story begins with the first chapter known as the Shah of Bla. এই শাহ মানে কি আর ব্লা মানে কি? শাহ means স্যার বল। স্যার বলছি আপনি যে ডেসক্রিপশনটা দিলেন এখনই যে যদি আমার মা মানে বাজারে পাঠাইছে ওটা আর রিপিট করতে পারেন বলে দেন তো ভালো লাগলো স্যার বলুন। হ্যাঁ ধরা যাক আমার মা এখন ওখানে শুয়ে আছে, মিট মিট করে হাসছে আমার পড়ানো শুনে। ধরা যাক আমার মা বললো বাবু বাজার করে আন, আমি বললাম যে দাঁড়াও আসছি 2 মিনিট বলে মাছের বাজারের থলিটা নিলাম আর তার সঙ্গে সঙ্গে কি বলো বললাম যে আর কি লাগবে, আলুর থলিটা দাও। দিয়ে আমার নেক্সট কি করার কথা, নেক্সট তলায় নেবে স্কুটারটা চালিয়ে বা সাইকেল চালিয়ে বাজারে যাওয়ার কথা। তার বদলে ফর এক্সাম্পল আই জাম্পড ইনটু দ্য উইন্ডো উইথ ফর এক্সাম্পল দ্য হ্যারি পটার্সের যে ঝাঁটার মতো ওরকম কিছু একটা নিয়ে আমি ঝাঁপালাম এবং আকাশ দিয়ে উড়ে বেরিয়ে গেলাম। তাতে আমার মাও একটু অবাক হলো না, আমিও অবাক হলাম না। দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ম্যাজিক রিয়েলিজম। যদি আমি এখন সুপারম্যানের মতো টুক করে রাস্তা দিয়ে উড়ে বেরিয়ে গেলাম এবং রাস্তার লোকেরাও আমাকে দেখে অবাক হলো না যে অরিন্দম সুপারম্যানের মতোই উড়ে বেরিয়ে গেল, বিকজ ইট এনশিওরস আ ম্যাজিক রিয়ালিস্ট এনভায়রনমেন্ট, একটা পরিবেশ যেখানে লোকেরা এই ধরনের এনভায়রনমেন্ট দেখে দেখে অভ্যস্ত। তোমরা কি বয়েজ বলে কোনো সিরিজ দেখেছো? বয়েজ? হ্যাঁ স্যার দেখেছি, দ্য বয়েজ। দ্য বয়েজ কি নিয়ে? টোটালিটাই তোমার সুপার পাওয়ার গুলো নিয়েই তো টোটাল। সুপার পাওয়ার নিয়ে, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে দ্য বয়েজ। সুপার পাওয়ার নিয়ে, কিন্তু সুপার পাওয়ারের যে ক্যাজুয়ালিটি, এত মানুষ মারা যাচ্ছে তার এফেক্ট নিয়ে এই সিরিজটা। এইটা একটা ম্যাজিক রিয়েলিস্ট ডিস্টোপিয়ান এনভায়রনমেন্টে করা। যারা ক্লাসের বাকিরা এই বয়েজ সিরিজটা দেখেনি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই সিরিজটা অ্যামাজন প্রাইমে রয়েছে। ইট ইজ বেসিক্যালি এ সিরিজ অ্যাবাউট দ্য সাইড এফেক্ট অফ দ্য সুপার হিরোজ। তোরা চারপাশে দেখেছিস প্রচুর সুপার হিরোকে গ্লোরিফাই করতে, সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান। এমন একটা সময়ের কথা বলছে এই বয়েজ যেখানে চারপাশে প্রচুর সুপার হিরো হয়ে গেছে। উদয় শঙ্কর একটা সুপার হিরো, বৈশাখী একটা সুপার হিরো, এবং জেনেটিক মিউটেশনস করে ইনজেকশন দিয়ে সুপার হিরো তৈরি করা হচ্ছে এবং চারপাশের মানুষ এটা দেখতে দেখতে মানে অভ্যস্ত হয়ে পড়েছে এবং পাগল হয়ে গেছে। ধরা একটা সুপার হিরো বিরাট জোরে দৌড়তে পারে, এবার সে দৌড়ে নিউ ইয়র্কের কোনো একটা শহর থেকে আর একটা শহরে যাচ্ছে, যাবার সময় 3-4টে লোককে পিষে দিয়ে বেরিয়ে গেল। তো মানে ভয়ঙ্কর স্পিড, তো চারিদিকে রক্ত ছড়িয়ে গেল। এবার মানুষ এই সময়ে সুপার হিরোকে দেখে বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে এরকম সুপার হিরো আমার চাই না, এরকম একটা মিউটেটেড ভয়ঙ্কর ওয়ার্ল্ড আমার চাই না। দ্যাট ইজ আ ম্যাজিক রিয়েলিস্ট ওয়ার্ল্ড। জাদু আবার বাস্তব, যে লোকে এই জাদু পৃথিবীতে থেকে থেকে এই ব্যাপারটাকে বাস্তব বলে মেনে নিয়েছে। ঠিক আছে, দ্যাট ইজ ম্যাজিক রিয়েলিস্ট। বল স্যার অ্যাকচুয়ালি গোটা স্যার ওই ওয়েব সিরিজটা টোটালি পলিটিক্যাল পার্টির সাথে বেশি জড়িত, কারণ স্যার আমাদের যে হোমল্যান্ডটা ছিল তো ও তো মানে ক্যারেক্টারটা যেটা সুপারম্যানের আদলে তৈরি হয়েছে, সুপারম্যানের মতোই এরকম ক্ষমতাশালী, কিন্তু তাকে কেমন ভাবে পলিটিক্স ইউজ করছে তাই নিয়ে। ঠিক আছে, বয়েজ বেসিক্যালি এমন একটা এনভায়রনমেন্টের কথা বলছে যেটা ডিস্টোপিয়ান ম্যাজিক রিয়েলিস্ট এনভায়রনমেন্ট। বল পরিষ্কার? ইয়েস স্যার। ফেরত আসছি টেক্সটের মধ্যে। শাহ অফ ব্লা, ব্লা মানে হচ্ছে ব্লাফ, মানে ব্লাফ মাস্টার, গুলু সম্রাট। এত বেশি গুল দেয়, সকাল বিকেল রাত্রি অব্দি গুল দেয়। এরকম লোক দেখবি তোদের চারপাশে আছে, 100টার মধ্যে 99টা মিছে কথা বলছে। এই কি করবি রে, কোথায় যাবি? এই তো একটু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আসি, একটু ব্রিটিশ পার্লামেন্ট থেকে ঘুরে আসছি।
2 মিনিট দে, আমি একটু ঘুরে এসছি। তারপরের দিন দেখো, এই তুই তো বলি ব্রিটিশ পার্লামেন্টে গেলি, তো চলে এলি, এই আমাকে তো হিথ্রো এয়ারপোর্টে গেলাম, নামলাম, 24 ঘন্টার মধ্যে বললো এই চলে দাঁড়া, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে, আমি আসছি 2 সেকেন্ড। ব্লাফ, মিথ্যে বলার শাহ মানে হচ্ছে সম্রাট। হ্যাঁ, দ্য শাহ মিন্স রাজা। তো গুলের রাজা, তো বেসিক্যালি গুলের রাজা বলতে বোঝানো হচ্ছে হারুনের বাবাকেই। তার কারণ মানে তিনি তার গল্পের মধ্যে দিয়ে এমনভাবে একটা মিথ্যের পৃথিবী তৈরি করেন যেটাকে সত্যি বলে মনে হয়। এবং আমরা দেখব বেসিক্যালি হারুনের বাবাকে ইউজ করে বেশ কয়েকটা পলিটিক্যাল পার্টি। তাদের হারুনের বাবা কি একজন স্টোরি টেলার, একজন কথক ঠাকুর, একজন গল্প বলিয়ে, তো তার সেই পোটেনশিয়াল অফ টেলিং দ্য স্টোরিজটাকে ইউজ করে পলিটিক্যাল পার্টি। একটু ভালো করে ভাবলি বুঝতে পারবি এইগুলোর প্রতিটা মানে এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট আমরা বর্তমান পৃথিবীতে পাবো। যে কোনো বড় পলিটিক্যাল পার্টি ইউজ করে একটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিকে, একটা ভালো সোশ্যাল মিডিয়া এক্সপার্টকে, যার তাদের মিথ্যে কথাগুলো খুব ভালো করে তারা সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করতে পারে টিভিতে, যারা গিয়ে টিভিতে সেই পার্টিকে রিপ্রেজেন্ট করে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, টুইটার বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, আজকাল তো সমস্ত পলিটিক্যাল পার্টি থাকে। অ্যাডভার্টাইজমেন্টে সুন্দর করে অ্যাডভার্টাইজমেন্টে এক্সপ্রেস করা, ফলে এই ন্যারেটিভের মধ্যে দিয়ে স্টোরি টেলিং পোটেনশিয়ালকে ইউজ করে বহু ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইনস্টিটিউশনস অপারেট করে। কি পরিষ্কার নয় বাবু? হলো সবাই? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। বেশ। তো এই শাহ অফ ব্লা অ্যাকচুয়ালি রেফার করছে বেসিক্যালি কাকে? রাশিদকে। আমরা একটু গল্পের যদি ক্যারেক্টারগুলোর দিকে তাকাই, যারা পড়েছে তারা জানে এই গল্পের মূল চরিত্রের নাম হচ্ছে হারুন খলিফা, the son of the famous storyteller Rashid Khalifa, and the story's young protagonist. While Rashid Khalifa is a famous storyteller and the father of the Harun, এবং এই গল্পের মূল প্রেমাইসই হচ্ছে Rashid Khalifa will suddenly one day discover that he has lost his storytelling potential. He has lost his storytelling ability, and that actually sets Harun on the quest for the land of the stories in order to restore it. হারুন যাবে রাশিদকে নিয়ে নয়, ছাড়াই যাবে। রাশিদ পরে এসে জয়েন করবে সেখানে, এবং গিয়ে কেমন করে এই স্টোরি টেলিং এবিলিটি রেস্টোর্ড হবে তারই গল্প হচ্ছে এই হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। তাহলে আমরা প্রথমে কি দেখব? এক সেকেন্ড। আমরা প্রথম চ্যাপ্টারেই ইন্ট্রোডিউসড হব বেশ কয়েকটা অদ্ভুত ক্যারেক্টারের সঙ্গে এবং তাদের অদ্ভুত কাহিনীর সঙ্গে। তোমরা দেখব এই যে কান্ট্রি অফ দ্য অ্যালিফ বে, সেটা একটা রুইন শহর, আ ল্যান্ড অফ দ্য গ্লুমি ল্যান্ড। এই শহরটা লোকেটেড নিয়ার আ সি full of glumfish and is filled with ruined buildings and miserable people. In this city, a famously cheerful storyteller named Rashid Khalifa. He lived with his wife Soraya and his son Harun. তাহলে হারুনের মায়ের নাম সোরায়া। Some people called Rashid the ocean of notions. Notion মানে idea. And remember, idea creates the biggest things in the world. ধারণা, একটা ধারণা থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ জিনিসপত্রের জন্ম হতে পারে। এই ওশনস অফ নোশন বলা হয় রাশিদকে। বাট দোজ হু ডিসলাইক হিম কল হিম দ্য শাহ অফ দ্য ব্লা। যারা পছন্দ করে না তারা বলে যে আরে বাবা, গল্প কি কখন বাস্তবে রূপান্তরিত হয়? সবই ব্লাফ। ফলে যারা অপছন্দ করে তারা রাশিদকে বলে শাহ অফ দ্য ব্লা, ব্লাফ মাস্টার, গুরু সম্রাট। Rashid has been a loving husband to Soraya, successful husband chilo. For years their home has been a happy one.
সোরায়াস জয়ফুল সংস অলওয়েজ ফিল দেয়ার হোম। দেখবে শুরুর দিকে এমন একটা এনভায়রনমেন্টের কথা বা এমন একটা স্টোরির কথা বলছেন রুজদি যেখানে সবাই হ্যাপি, সেই হ্যাপি থেকে আস্তে আস্তে স্যাডনেসে রূপান্তরিত হবে। আবার গল্পের শেষে আমরা দেখব রেস্টোরেশন অফ দ্য অর্ডার হবে, সোরায়া ফিরে আসবে এবং তখনই ফিরে আসবে যখন রাশিদের স্টোরি টেলিং এবিলিটিও ফিরে আসবে। তো সোরায়ের জয়ফুল সং সবসময় তাদের বাড়িকে মুখর করে রাখতো, কিন্তু হঠাৎ করে একদিন সোরায়া অ্যাব্রাপ্টলি স্টপ সিঙ্গিং, অর্থাৎ সে সুখী নয়। হারুনের মাথার ভেতরে ভেতরে সুখী নয়, শি ইজ নট স্যাটিসফাইড। মানুষ যদি ভেতরে ভেতরে সুখী না থাকে তখন তার মধ্যে গল্পের জন্ম হবে না। তুমি ভেতরে ভেতরে সুখী না হলে কিছুতেই লিখতে পারবে না, তুমি যে কাজটাকে ভালোবাসো এটা করতে পারবে না। তুমি মেন্টালি ভয়ঙ্কর ডিস্টার্ব থাকলে তুমি পড়াশোনাও করতে পারবে না। এই একই জিনিস এদের ফ্যামিলিতেও হবে। একদিন গান বন্ধ হবে এবং আনফর্চুনেটলি রাশিদ ইজ সো বিজি ইন হিজ ওয়ার্ক, এত ব্যস্ত নিজের কাজ নিয়ে, দেশ বিদেশে গল্প বলে বেড়াচ্ছে, রিহার্সিং অ্যান্ড পারফর্মিং স্টোরিজ। রিমেম্বার, আ স্টোরি টেলার ইজ বেসিক্যালি আ পারফর্মার। একজন কথক ঠাকুরের মতো বিভিন্ন জায়গায় বলে বলে সে প্র্যাকটিস করে বেড়ায় অল ওভার দ্য কান্ট্রি, while his wife stays home, that he does not notice his wife has stopped singing. সে দেখেনি যে ভিতরে ভিতরে সিঙ্গিং কি, সিঙ্গিং ইজ এ সিম্বল, ইজ এ সিম্বল অফ দ্য হারমোনি। এই হারমোনিটা ভেতরে ভেতরে নষ্ট হয়ে গেছে। অর্ডার হ্যাজ বিন লস্ট। একটা ওয়ার্ড রয়েছে কনকর্ড আর ডিসকর্ড। কনকর্ড মানে হচ্ছে গানের মধ্যে সুর আছে, আর ডিসকর্ড মানে হচ্ছে বেসুরো। তার সংসারটাও আস্তে আস্তে বেসুরো হয়ে গেছে, সে বুঝতে পারেনি। হারুনও তার বাবার সঙ্গে often travels with his father, listening to the stories night after night. He wonders where all the stories come from. কোথা থেকে এত এত গল্প কি করে আসে, কি করে রাশিদ বলে এত গল্প। When he asked, however, his father minds drinking and answers as if কিছু খাচ্ছে, একটা শরবত খেয়ে নিচ্ছে, এরকমভাবে মাইন্ড করে, ড্রিঙ্ক করছে, আমি খেয়ে নিলাম একটু গল্প সিরাপ খেয়ে নিলাম। and answers from the great story sea, গল্পের সমুদ্রের জল খেয়ে নিয়ে গল্প বললাম। এই যে আমরা একটা কথা বলি না, রাইটার্স ব্লক। রাইটার্স ব্লক মানে কি? রাইটার্স ব্লক, যেদিন লেখা বন্ধ হয়ে গেল। হয় আমরা যারা এমনি একাডেমিক লেখাও লিখি, যারা রুজদির মতো বড় বড় উপন্যাস লিখি না, তাদেরও হয় এসে লেখা যাচ্ছেই না, আইডিয়া আসছে না, রাইটার্স ব্লক। কিছুতেই লিখতে পারছি না। তোরাও উত্তর লেখার সময় অনেক সময় তোদের পরীক্ষাতে ভুলে গেলি তো গেলি, আর ফিরে এলো না উত্তর। সেটা তো ভালো করে প্রিপারেশন করনি বলে, কিন্তু বড় বড় অথারদেরও রাইটার্স ব্লক হয়, লেখা আসছে না, আটকে গেছে। তো বেসিক্যালি এই রাইটার্স ব্লকই হবে হারুনের, সরি রাশিদের হবে। এবং রাশিদ বলছে যে কোত্থেকে গল্প আসে, বলছে ফ্রম দ্য গ্রেট স্টোরি সি, অ্যান্ড ফার্দার এক্সপ্লেন্স দ্যাট ওয়াটার ফ্রম দ্য স্টোরি সি কামস ফ্রম অ্যান ইনভিজিবল ট্যাপ ইনস্টলড বাই ওয়ান অফ দ্য ওয়াটার জিনস। এবার আমি একটা ছবি দেখাই, ছবি দেখার সময় চলে এসছে। তোরা যারা এই গল্পটা পড়েছিস তারা এই ছবিটাকে নিশ্চয়ই ভিজুয়ালাইজ করতে পারবি যে জিন কি, জিন বেসিক্যালি কে, জিন কে রে বল রে। A spirit or ghost? A spirit or a form of ghost, এরকম আলাদিনের আশ্চর্য প্রদীপে এই যে জিন, যাকে সামনে আনলাম, বললাম আমার যা চাই তুমি আমাকে দাও। একজন, আমি বললাম ধরা যাক আমাকে তুমি একটা ইউনিভার্সিটির চাকরি করে দাও, এক লাইব্রেরি বই দাও, তোরাও তোদের মতো করে বিভিন্ন ইচ্ছা চাইবি আর কি, ঠিক আছে? দ্যাট ইজ জিন। এই যে জিনের রিপ্রেজেন্টেশন অদ্ভুত নীল রকম দেখতে। এই যে আলাদিনের এই ভদ্রলোক, বিখ্যাত অ্যাক্টর, আমি নামটা ভুলে গেলাম, সে জিনের চরিত্র অভিনয় করেছিলেন। সো জিন হচ্ছে বেসিক্যালি একটা ইম্যাজিনেটিভ স্পিরিট, আ গোস্ট। সেই উত্তরে কি বলতো
Rashid যে the water of the sea of story comes from an invisible tap, একটা ইনভিজিবল ট্যাপ যারা একটা ওয়াটার জিন ইনস্টল করে দিয়ে চলে গেছে। ইউ হ্যাভ টু বি আ সাবস্ক্রাইবার। তুমি এরকম দেশ পত্রিকার সাবস্ক্রাইবার হও বা হিন্দুর সাবস্ক্রাইবার হও, সেরকম তোমার এটাও হলো সাবস্ক্রাইবার হতে হবে। তাহলে তুমি অ্যামাজন প্রাইমের সাবস্ক্রাইবার, কিন্তু তোমার সি অফ স্টোরিজের সাবস্ক্রাইব নেই, ফলে তার সাবস্ক্রিপশন তোমাকে নিতে হবে। হারুন ভাবছে বাবা পুরো পাগল। হারুন ডাজন্ট আন্ডারস্ট্যান্ড অর বিলিভ হিজ ফাদার্স আনসার। বলছে এসব কী বলছো, একটা ওয়াটার জিন কী সব। এবং তারপর আমরা দেখবো হারুন অ্যাকচুয়ালি মানে এই জার্নি করবে এই ওয়াটার জিনের সঙ্গে, একটা বিরাট বড় পাখির পিঠে নিয়ে সে যাবে। সো হারুনস ফ্যামিলি lives on the lower level of the small house. He notices that other families have many children and asks his father why he is an only child. Rashid answers, there is more to you, young Harun Khalifa, than meets the blinking eye. সে জিজ্ঞেস করতো সে একা কেন সন্তান, বলতো আরো অনেক তোমার বড় হবার আছে, তুমি আর জানো, বড় হও তখন বুঝবে। তো এমন সময় দেখা যাবে one day after 11 AM, এই টাইমটা খুব সিগনিফিকেন্ট, 12 AM এ ক্লকটা সব থেকে মানে একটা জায়গায় দুটো দাঁড়িয়েই থাকে, ওকে, মানে 2 থেকে 1-এ রূপান্তরিত হয়ে যায়। তো 11 মানে সেই দিকে যাচ্ছে, মানে বেসিক্যালি টুইন থেকে 1-1-এ রূপান্তরিত হচ্ছে। এবং ওই 11টার সময় হারুনস মাদার রানস অফ উইথ দেয়ার আপস্টেয়ার্স নেইবার মিস্টার সেনগুপ্ত। মিস্টার সেনগুপ্ত রিপ্রেজেন্ট করছে প্রোজেইক ওয়ার্ল্ডকে। আমরা দেখবো এই গল্পে একটা অদ্ভুত যে ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে মিস্টার সেনগুপ্তর সঙ্গে মিস্টার স্নুটি বুটো বলে একটা ক্যারেক্টার আমরা দেখব, ঠিক আছে, একটু পরে আমরা দেখব কাশ্মীরের একজন পলিটিক্যাল লিডার, ঠিক আছে, তার সঙ্গে মিস্টার সেনগুপ্তের মিল রয়েছে। এরকম আবার মিস্টার খাতামুসুদের সঙ্গে খানিকটা মিল আছে। আমরা দেখবো এই ইম্যাজিনেটিভ পৃথিবী, এই কাল্পনিক পৃথিবীর সঙ্গে বাস্তবের পৃথিবীর বিভিন্ন চরিত্রের তার একটা কাউন্টার পার্ট করে রুশদি এই গল্পটা লিখেছেন। প্রতিটা বাস্তব চরিত্রের একবার তো হারুন এবং অন্যান্যরা ছাড়া তার একটা অ্যাজ ইফ একটা রিপ্রেজেন্টেশনই এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডেও থাকবে, আমরা সেটা দেখব। তো মিস্টার সেনগুপ্ত, a man who had often asked what's the use of the stories that aren't even true, এই কথাটা বারবার গোটা গল্প জুড়ে রিপিটেড হবে এবং এই কথাটারই আনসার রুশদি দেবার চেষ্টা করেছেন। কি ইউজ গল্পের, যে গল্পগুলো সত্যি নয়, এই গল্পগুলো শুনে আমি করবোটা কি? এটা তোমাদের যারা লিটারেচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এই প্রশ্ন তোমাদেরকেও সামনে আসতে হতে পারে যে গল্প শুনে হবেটা কি। অ্যাকচুয়ালি গল্প, আমি পরে বলবো টেক্সটের, গল্প রিপ্রেজেন্ট করে আমাদের আইডেন্টিটিকে। এবং যে কোনো গল্প, ফর এক্সাম্পল মহাভারত ইজ নাথিং বাট দ্য হিস্ট্রি অফ দ্য ল্যান্ড। দ্য স্টোরি ইজ লোকেটেড ইনসাইড দ্য কালচার, দ্য হিস্ট্রি, দ্য মাইথোলজি অফ দ্য ল্যান্ড। গল্প তৈরি হয় সেই দেশের সমাজ ব্যবস্থার মধ্যে। আজকে যে সমস্ত গল্প ভারতবর্ষে লেখা হচ্ছে, কাল সেটা ইতিহাসের রিফ্লেকশন হয়ে যাবে। এবং কেবল ইতিহাস তো অনেক সময় ক্ষমতায় থাকা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, ফলে ইতিহাসের বয়ান পরিবর্তন হতে পারে। আকবরের সময় লেখা আকবর নামাতে আকবর কোনোদিন তার খারাপ দিকগুলো বলতে দেবেন না, কারণ আকবরের নিজের লেখা, বা বাবর নামাতেও তাই, হুমায়ুন নামাতেও তাই। কিন্তু সত্যিকারের ইতিহাস সেই সময়ে জানতে গেলে তোমাকে সেই সময়ের সাহিত্য পড়তে হবে। সেই সময় মানুষের ডায়েরি যে কটা খুব একটা পাওয়া যায় না, যে কটা এদিক ওদিক পাওয়া যাবে সেগুলো পড়তে হবে। সেরকমই 2023, 24, 21কে জানতে গেলে তোমাকে এই সাধারণ মানুষের জীবনের লেখা পড়তে হবে এবং সেটা সাহিত্যে রিফ্লেক্টেড হয়, সেটা সাহিত্যে রিফ্লেক্টেড হয়। এবং সেই জন্যই মানে মহাভারত আমাদের আইডেন্টিটির যেরকম পার্ট, গল্প আমাদের রামায়ণ বলো, মহাভারত বলো, কথা শরীত সাগর বলো, কোরআন বলো, বাইবেল বলো, এগুলো কি? দিজ আর নাথিং বাট স্টোরিজ, স্টোরিজ দ্যাট শেপড কালচার। গল্প যেগুলো সংস্কৃতিকে ধরে রেখেছে, ধর্মকে ধরে রেখেছে। ফলে এই যে হোয়াটস দ্য ইউজ অফ দ্য স্টোরিজ দ্যাট আরন্ট ইভেন ট্রু,
সেই সমস্ত গল্প যাহা সত্যি নয় তাহা পড়িয়া কি করিব, এই উত্তরটাই কনস্ট্যান্টলি গোটা গল্প জুড়ে হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজে রুজদি দিয়ে গেছেন আমাদের। কনফিউজড, অ্যাংরি অ্যান্ড স্যাড, যখন তার মাকে বলতো এই কথাগুলো, মিস্টার সেনগুপ্ত এই তোমার হাজবেন্ড কি করে গল্প বলে বেড়ায় এদিক ওদিক, রেগে গিয়ে দুঃখ পেয়ে হারুন lashes out at his father, repeating the question which hurts his father's feelings. কি তুমি গল্প বলে বেড়াচ্ছ, মা তো আর নেই, মা রানস অফ উইথ দ্য নেবার মিস্টার সেনগুপ্ত, তুমি সারা জায়গাতে গল্প পড়ে বেড়াচ্ছ, এই গল্প বলার মানেটা কি, যে গল্প সত্যি নয়। বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে চিলড্রেন্স ন্যারেটিভের মতোই, আমরা চিলড্রেন্স ন্যারেটিভ অনেক সময় দেখি হঠাৎ করে কিছু হলো, হঠাৎ করে হারিয়ে গেল, রাশিদও তার সমস্ত গল্প বলার ক্ষমতা হারিয়ে ফেলল, বিশেষ করে সোরায়া চলে যাওয়ার পরে এবং হারুনের এই কথাটা বলার পরে। সো কারণ পুরো গল্প বলাটাই কিসের উপর নির্ভরশীল, কনসেন্ট্রেশন লেভেলের উপরে। সো আফটার সোরায়া লিভস, Harun has trouble focusing and Rashid finds he can no longer tell stories, এবং রাশিদ দেখলো সে গল্প বলতেই পারছে না। Rashid is invited to tell stories at a political rally. রাশিদকে ডাকা হলো একটা পলিটিক্যাল র্যালিতে গল্প বলার জন্য। But once he sets foot on stage, যখন সে স্টেজে উঠলো, the only words that come out of his mouth resemble that of a crow. যখন সে যে বললাম গল্প বলার মধ্যে একটা অদ্ভুতভাবে এক ধরনের হারমোনি রয়েছে, সেই হারমোনি নষ্ট হয়ে গেল, কিন্তু গেল। সেরকম মানে একটা কাক্কু যেরকম সুন্দর করে গান গাইতে পারে, এই একজন ক্রো পারে না, কা কা এখানে আর্ক 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 বলছে, তার ক্ষমতা চলে গেছে। হারুন ফিলস রেসপন্সিবল, হারুনের মনে হলো সে নিজে রেসপন্সিবল, তার বাবাকে কেন করে এরকম খারাপ করে বলতে গেল মিস্টার সেনগুপ্তের মতো, কিন্তু তুমি এইসব গল্প বলে কি হবে। হারুন ফিলস রেসপন্সিবল and knows he hurt his father when he asked what the use of the stories that aren't even true. সেই সমস্ত গল্প বলে কি হবে যাহা সত্যি নয়, এটা বলে সে বাবাকেই হার্ট করেছে। He wants to make things right but he doesn't know how. সে জানে না কেমন করে ঠিক করবে, কিন্তু কোনো না কোনো ভাবে সে চায় ঠিক করতে। তারপর ভালো করে দেখলেই তুমি ক্রিটিক্যাল কমেন্টে দেখলেই বুঝতে পারবে এই গল্পটা শুরু হচ্ছে এই যে স্যাড সিটি, দ্য কান্ট্রি অফ দ্য আলিফ বে। আলিফ বে, দ্য নেম বেসড অন দ্য হিন্দুস্তানি ওয়ার্ড ফর দ্য অ্যালফাবেট। অ্যাকচুয়ালি হিন্দিতে বা পার্সিতে এই শব্দ, হিন্দুস্তানি একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে ইটসেলফ, তাকে অ্যালফাবেটের কাছাকাছি শব্দ হচ্ছে আলিফ বে, ঠিক আছে। বর্ণমালার নদীর কথা কলরি যে বলেছিলাম, সে বর্ণমালা দিয়েই তো গল্প তৈরি হয়, অ্যালফাবেট, সেখানে এদের বাড়ি। এবং এই যে পুরো ডেসক্রিপশনটা দেখে মনে হবে একটা চিলড্রেন্স ফিকশন, স্যাডনেস অফ দ্য সিটি, ফ্যান্সিফুল ল্যাঙ্গুয়েজ অফ আ চিলড্রেন্স স্টোরি, কিন্তু এর ভিতরেই আসলে কিন্তু রুজদি ভেতরে ভেতরে এই ইরানিয়ান যে লিডার আয়াতুল্লাহ কোহিনী তাদেরকে শটান থাপ্পড় মারছে, ক্রিটিসাইজ করছে যে তোমরাও এইরকমই গল্প, মানুষের গল্প বলাকে, গল্প বলার স্পর্ধাকে নিস্তব্ধ করে দিতে চাও, তোমাদের এটাই কাজ। বল পরিষ্কার কি পরিষ্কার নয়? চ্যাপ্টার 1 হয়ে গেল, 8টা চ্যাপ্টার না 9টা চ্যাপ্টার আছে, 3 দিন লাগবে, না 12টা চ্যাপ্টার আছে, সরি। আমি আজকে তো জাস্ট ইন্ট্রোডাকশন যেহেতু দিলাম তাই 1টা বা 2টো হবে, পরের দিন থেকে 3টে বা 4টে করে পড়াবো, আমার 3 দিন মতো লাগবে। বল এটা পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। মিস্টার সেনগুপ্ত কে? মিস্টার সেনগুপ্ত হচ্ছে এই যে রাশিদ যেখানে থাকে সেই অ্যাপার্টমেন্টের উপর তলায় থাকে মিস্টার সেনগুপ্ত। মিস্টার সেনগুপ্ত ইজ এ ওয়ার্ল্ডলি ম্যান, ইজ এ প্রোজাইক ম্যান, যার সঙ্গে এই সোরায়া ইজ দ্য ওয়াইফ অফ রাশিদ খলিফা অ্যান্ড দ্য মাদার অফ দ্য হারুন খলিফা। তিনি এই মিস্টার সেনগুপ্তের সঙ্গে পালিয়ে যাবেন। মিস্টার সেনগুপ্ত যে অনিতা সেনগুপ্তের হাজবেন্ড, হারুনস মাদার সোরায়া রানস অফ উইথ মিস্টার সেনগুপ্ত at the very beginning of the novel. এই মিস্টার সেনগুপ্ত যে একটা এই গল্পে বাস্তব চরিত্র, তার সঙ্গে
আমরা বেশ কিছু ইম্যাজিনেটিভ ফিগারই মিস্টার স্নুটি বুটো, যে একটা মিথ্যেবাদী পলিটিক্যাল লিডার, ইজ এ ক্যান্ডিডেট অফ কাশ্মীর, আমরা দেখবো ভ্যালি অফ কে বলতে কাশ্মীরকে বোঝাচ্ছে। আপকামিং ইলেকশনসে সে রাশিদ খলিফাকে ভাড়া করবে কেন? গল্প বলার জন্য। এই মিস্টার বুটোর সঙ্গে, স্নুটি বুটো, তার সঙ্গে মিস্টার সেনগুপ্তা অনেকটা মিল থাকবে, এবং খাতাম সুদের সঙ্গেও মিল। যারা গল্প বলার শত্রু, যারা এই মাল্টিপ্লিসিটি অফ দ্য ন্যারেটিভের শত্রু, তাদেরকে একটা জায়গাতে, একটা ব্র্যাকেটের মধ্যে রেখেছেন রুজভি। পরিষ্কার কাইফ? হ্যাঁ স্যার। বেশ, আমরা চ্যাপ্টার 2-তে চলে যাচ্ছি। একটু তাড়াতাড়ি পড়াচ্ছি বাধ্য হয়ে, নাহলে অন্য সময় থাকলে একটু আস্তে আস্তে ধীরে ধীরে করাই, কারণ আমাদের হাতে সময় কম, 3-4 দিনে শেষ করতে হবে এই হারুন। সো যেটা ঘটবে, এই যে আফটার দ্য ফেইল্ড পলিটিক্যাল র্যালি, যেখানে গল্প বলতে পারবে না ঠিক মতো রাশিদ, সেই র্যালিতেই হারুন তার সঙ্গে অ্যাকম্প্যানিমেন্টের কাজ করবে। দে গো টু আ কার অ্যান্ড পুশ দেম ইনটু দ্য ব্যাক সিটস। তাহলে আফটার আ ফেইল্ড পলিটিক্যাল র্যালি, two shouting men take Rashid and Harun to a car and push them into back seat, তাদের পিছন দিকে বসতে দিল। The men drive them to a crowded bus depot and dump them there. যেহেতু ভালো গল্প বলতে পারেনি, বললো বেরিয়ে যাও, তোমাদের এই পলিটিক্যাল র্যালিতে কোনো স্থান নেই, যেরকম পলিটিক্যাল লিডাররা লোকজনকে ইউজ করে। এই সময় একজনের সঙ্গে দেখা হলো, তার নাম মিস্টার বাট। এই ভদ্রলোকের নাম মাথায় রেখো, এই যে বাট, এই বাটের সঙ্গে একটা আমরা ডাইরেক্ট ইকুইভ্যালেন্ট পাবো বাট দ্য হুপি বলে, আর একটা বার্ডের, একটা পাখির, যার সাহায্যে হারুন এই যে ল্যান্ড অফ দ্য ওশান অফ দ্য নোশনস, এই গল্পের ইম্যাজিনেটিভ ভূমিতে যাবে, তাকে বয়ে নিয়ে যাবে, সারথি হবে সেই পাখিটার। এই মিস্টার বাটও এখানে হারুনদেরকে বয়ে নিয়ে যাবে, একটা গাড়ির চালক। এই মিস্টার বাট, ম্যান হু লুকস লাইক আ বার্ড, দেখতেও পাখির মতো প্রায়, চিলড্রেন্স ফিকশনে যেরকম হয়, ইজ দ্য ড্রাইভার অফ অ্যান এক্সপ্রেস মেল কোচ। তোমরা কি জানো মেল কোচ কাকে বলে? এক্সপ্রেস মেল কোচ বলতে বোঝায় যে চিঠিপত্র নিয়ে যায় এই রকম একটা মেল কোচকে, মানে একটা বড় ঘোড়ায় টানা গাড়িকে অনেক সময় ট্রেনের মধ্যে নিয়ে যাওয়া হয়, কিন্তু এই যে দিস ইজ দ্য পিকচার অফ আ মেল কোচ। এই যে হুইললেস, এই যে ইংলিশ, এখানে ট্রেনের ছবি দেখা যাচ্ছে, কিন্তু এইটা আসলে এরকম একটা গাড়িকে বলে যার মধ্যে প্রচুর চিঠিপত্র থাকে আর মানুষ অনেক সময় থাকে। মেল কোচ, ঘোড়ায় টানা গাড়ি। তো সেই মেল কোচের মধ্যে নিয়ে he takes Rashid and Harun to the Dal Lake in the valley of the K at the full speed. Valley of the K বলতে কোথায় বোঝানো হচ্ছে? Valley of the বলো কাশ্মীর। Valley of the K মানে refers to Valley of Kashmir. Sorry, কাশ্মীরকে চুজ করা হয়েছে কেন? কারণ চিরকালই কাশ্মীর একটা অত্যন্ত টার্বিউলেন্ট ল্যান্ড, তাই না? চিরকালই পলিটিক্যালি খুবই একটা অদ্ভুত পজিশনে কাশ্মীর থাকে, যেখানে মানুষের বাক স্বাধীনতার পরিমাণ অনেকটা কম। তো রাশিদকে এবং হারুনকে ডাল লেকের দিকে নিয়ে যাবে এই মিস্টার বাট। So he takes Rashid and Harun to the Dal Lake in the valley of K at full speed. Full speed e valley of K te niye jabe, not even stopping to deliver his bags of mail to the villages on the way or to drop off the other passenger. কাউকে ড্রপ না করে, ভিলেজে কোনো ধরনের চিঠিপত্র না দিয়ে, আকাশে উড়িয়ে নিয়ে Mr. Bhatt seems to enjoy driving fast and dangerously on precarious mountain roads, অদ্ভুত মাউন্টেন রোডে। এবং এর ডাইরেক্ট ইকুইভ্যালেন্ট আমরা সেই পাখির মধ্যেও দেখতে পাবো। আমরা যদি দেখি ছবিটা,
তোমাদেরকে যদি একটা ট্রেলার দেখায়, আমার আগের লেকচারের মধ্যেও এই ট্রেলারটা এটা আছে, যদি কেউ দেখে থাকো তাহলে দেখবে। এই দেখো, ভালো করে দেখলে বুঝতে পারো এই যে হারুন, আমরা দেখবো একটু পরে, সেই এই যে এখানে বসে আছে এই ওয়াটার জিন, এবং তার সঙ্গে আরো বিভিন্ন অদ্ভুত চরিত্ররা আমরা দেখবো তাকে। এবং এই বার্ড, যে এই বার্ডটাই হচ্ছে হুপি দ্য বার্ড, একটা মেকানিক্যাল বার্ড দেখতে পাচ্ছ, আসলে একটা লাইভলি বার্ড নয়, এর কোনো জীবন নেই, যন্ত্র বেসিক্যালি। এই হারুনকে, জিনকে নিয়ে এই খতম সুদকে শেষ করতে সে ওশান অফ দ্য নোশনসের ওপর দিয়ে, আকাশ দিয়ে উড়ে যাবে, আমরা দেখবো। সে অসাধারণ ডেসক্রিপশন হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজে। তো এই পাখিকে বেসিক্যালি এটাই হচ্ছে গল্প, যে কেমন করে হারুন সেই গল্পের সমুদ্রকে বাঁচাবে, তার গল্প। তো সে তারই একটা ট্রেলার গল্পের শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি, তারই একটা ট্রেলার গল্পের প্রথম দিকে ভ্যালি অফ কেতে এই যে ড্রাইভার মিস্টার বাট তাদেরকে নিয়ে ফুল স্পিডে মাউন্টেন রোডের ওপর দিয়ে এদিক ওদিক করে ছুটে চলেছে। So once they reach the valley of the K about an hour before sunset, everyone looks out over the view. প্রত্যেকে বাড়ি সামনের দিকে তাকালো। স্যাফরন ফিল্ডস, স্নো টিপড মাউন্টেন, মাউন্টেনের উপরে অল্প অল্প স্নো রয়েছে, আর রয়েছে স্যাফরন। স্যাফরন মানে কি রে? বল জাফরান। জাফরানের ফিল্ড যেখানে একদম পুরো গোলাপি, গোলাপি নয়, পুরোপুরি কমলা রঙের। স্যাফরন ফিল্ড, স্নো টিপড মাউন্টেন্স অ্যান্ড আ বিউটিফুল লেক। হ্যাঁ ঋষি, কিছু বলবি? ওই গেরুয়া, স্যাফরন মানে গেরুয়া, ঠিক। সো যদি কেউ কাশ্মীরে গ্রীষ্মকালে যাস, এরকম দৃশ্য দেখতে পাবে। আমি গ্রীষ্মকালে যাইনি, প্রতিবারই শীতকালে গেছি। গ্রীষ্মকালে গেছি কিন্তু সেটা মানে অন্য দিকে গিয়েছিলাম, স্যাফরনের চাষ সেখানে হয় না, ট্রেকিং গিয়েছিলাম। তো nevertheless the view seems to do Rashid some good, and he calls something about stories, how they end. এবং রশিদ এই ভিউ দেখে বলল যে গল্প এরকম ভাবেই শেষ হয়, বলে একজনের কথা বললো যাকে আমরা গল্পের পরে দেখব, খাতাম সুদ। He tells Harun that খাতাম সুদ is the arch enemy of all stories. সমস্ত গল্পের সবথেকে প্রধান শত্রুর নাম হচ্ছে খাতাম সুদ, and hence he is also the enemy of language. ভাষারও শত্রু, কারণ গল্প কি দিয়ে তৈরি হয়? ল্যাঙ্গুয়েজ দিয়ে, ভাষা দিয়ে। because the name of the খাতাম সুদ means it is finished. শেষ, খাতাম, টাটা, গুড বাই আমরা বলি না, গল্পের এখানেই শেষ। তো এই গল্পের মেন ভিলেনের নাম হচ্ছে খাতাম সুদ, মিস্টার বাট। এসব শুনে হারুন ভাবছে এসব কি গুলগাপ্পার গল্প বাবা বলছে, একে বাবা গল্প বলতে পারছে না, তার উপরে এই অবস্থা, মাও চলে গেছে, একটা chaotic situation. So there Harun and Rashid meet Mr. Bhutto, a man of importance in the valley. এই মিস্টার বুটো একজন পলিটিক্যাল লিডার, তার কাছে এনেছে এই যে ড্রাইভার, a man of importance in the valley of কাশ্মীরের বড় পলিটিক্যাল লিডার, and the candidate at whose political rally Rashid has failed so spectacularly. যার পলিটিক্যাল র্যালির যে পলিটিক্যাল র্যালির যে মিটিংয়ে এই আমাদের রাশিদ খুব খারাপভাবে ফেল করেছে। Although Mr. Bhutto has not yet heard about the failure, যদি এখনো ফেলিয়ারের গল্পটা শোনেনি, মিস্টার বুটো accompanied by 101 soldiers, প্রায় 101টা বডিগার্ড নিয়ে, কাশ্মীরে যেরকম হয় পলিটিক্যাল লিডারদের জীবন এরকমই হয়, চারপাশে পলিটিক্যাল লিডাররা সোলজার নিয়ে ঘোরে, shows Rashid and Harun to a swan-shaped houseboat on the Dal Lake. ফলে পুরো ভ্যালিটার নাম কিন্তু একবারের জন্য উচ্চারণ করেননি সালমান রুশদি, কিন্তু ডাল লেকের কথা বলেছেন, কিন্তু ডালের স্পেলিংটা হচ্ছে DAL, আর এখানে DULL করে দেওয়া হয়েছে, ডাল
ডাল মানে যেটা ইন্টারেস্টিং নয়, যেটা ফ্ল্যাট। তো এইভাবে নাম নিয়েও খেলেছেন রুশদি। So Harun notices that the people in the valley are all rather hostile looking, সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। And he takes a dislike to the sleazy stuck up Mr. Buto. বাচ্চাদের যেটা হয়, মিস্টার স্লিজি আর অদ্ভুত দেখতে বাজে লোক মিস্টার বুটোকে একেবারেই পছন্দ হয়নি। So when Mr. Buto hears of Rashid's recent labus, যখন বুটো শুনলো যে কেমন করে রাশিদকে তার বউ ছেড়ে চলে গেছে, ভালোবাসা ধাক্কা খেয়েছে, দাগা খেয়েছে, he says she may have left you but there are plenty more fish in the sea. আরে তোমাকে ছেড়ে চলে গেছে তো কি হবে, সমুদ্রে প্রচুর আরো মাছ হয়েছে, মাছ ধরো। ফলে হারুনের মা তাকে তার সঙ্গে মাছের তুলনা করছে। এইটা হারুন রেগে বোম। ইট অ্যাঙ্গার্স হারুন টু হিয়ার হিজ মাদার ইজ বিং কম্পেয়ার টু আ ফিশ, বাট রাশিদ রিপ্লাইজ স্যাডলি, বাট ইউ মাস্ট গো আ লং লং ওয়ে টু ফাইন্ড অ্যান এঞ্জেল ফিশ। একজন এঞ্জেল ফিশ, এঞ্জেলের সঙ্গে তুলনা করলো তার মাকে, পাওয়ার জন্য অনেক সাধনার প্রয়োজন। জাস্ট দেন আ হট উইন্ড, আমরা দেখবো এই গল্পে খুব অদ্ভুতভাবে এটা কি ম্যাজিক রিয়েলিজম বলছে, একটা মানুষের মেজাজের সঙ্গে, তার কথা বলার ধরনের সঙ্গে তার চারপাশের পরিবেশও বদলে গেছে। যে মুহূর্তে রাশিদ খালিফা বলছেন, সরি হারুন প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে, হারুনের মধ্যে তো এই অ্যাঙ্গারটা আসছে, সেই সময়ই তখন রাশিদ যখন এই কথাগুলো বলছে, যখন হারুন রেগে যাচ্ছে তখন বলছে, বাট জাস্ট দেন আ হট উইন্ড বিগিনস টু ব্লো অ্যান্ড আ থিক মিস্ট ফিলস দ্য এয়ার। সেই সময়ই একটা মানে যখন হারুন ভেতরে ভেতরে রেগে গেল, তখনই একটা হট উইন্ড, একটা অত্যন্ত জলীয় বাষ্প, যেটা গরম জলীয় বাষ্প বয়ে গেল, এবং একটা থিক উইন্ড ফিলস দ্য এয়ার, চারপাশের এয়ারকে একটা ভারী বলা যেতে পারে উইন্ড এসে ভরিয়ে দিল। ফলে বুঝতে পারছো যে মানুষের রাগ কেমন করে এনভায়রনমেন্ট, পরিবেশে ট্রান্সফর্ম হচ্ছে। এইটাই ম্যাজিক রিয়েলিজম। আমি রেগে গেলাম, চারপাশটা গরম হয়ে গেল, মনটা শান্ত, চারপাশটা ঠান্ডা, আমি কাঁদছি, বৃষ্টি হচ্ছে। এইরকম একটা ম্যাজিক রিয়েলিস্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন সালমান রুশদি। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? কি গো পরিষ্কার? পরিষ্কার স্যার। বেশ, তাহলে আমরা দেখছি বেসিক্যালি এই চ্যাপ্টারে এই যে দুটো সিমিলার লুকিং ক্যারেক্টার আছে, একটা হচ্ছে মিস্টার বাট দ্য মেল কোচ ড্রাইভার, আর মিস্টার বুটো দ্য পলিটিশিয়ান। এই বুটোর সঙ্গে আমরা মিল পাবো স্নুটি বুটো, এই স্নুটি বুটোই হচ্ছে স্নুটি বুটো। এই বুটোর সঙ্গে আমরা মিল পাবো মিস্টার সেনগুপ্তে এবং খাতাম সুদের। আর মিস্টার বাটের সঙ্গে একটা বার্ড বা হুপির আমরা মিল পাবো, ঠিক আছে? ফলে এইভাবে হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ নামের ওপর, ভ্যালি অফ কে মানে বেসিক্যালি কাশ্মীর, ভ্যালি অফ কে রেফার্স টু দ্য কাশ্মীর। আমরা দেখবো এই গল্পতে যখনই হারুন একটা ওভারআর্কিং সেন্স অফ জয়াসনেস ফিল করছে, চারপাশটা জয়াস হয়ে যাচ্ছে, যখনই স্যাডনেস ফিল করছে, চারপাশটা স্যাড হয়ে যাচ্ছে। বুঝলে তো? এই দিয়ে আমাদের চ্যাপ্টার 2 শেষ হচ্ছে। আমরা চ্যাপ্টার 3 কালকে পড়বো, যে হারুন যখন রেগে যাবে। চ্যাপ্টার 3 নাম হচ্ছে দ্য ডাল লেক। কেমন করে সে দেখবে হাউ দ্য গ্রিনিশ ইয়েলো মিস্ট ইন দ্য ভ্যালি অফ কে স্মেলস লাইক স্যাডনেস অ্যান্ড গ্লুম। ভ্যালি অফ কে চারপাশটা কেন স্যাডনেস এবং গ্লুমে ভরে উঠছে। এবং ওর বাবা এটাকে মিস্ট অফ মিজারি বলেছে। মিজারি মানে দুঃখ বা যন্ত্রণার যে মিস্ট যেন ঘিরে ধরেছে, ঠিক আছে? এটা আমরা কালকে পড়বো। আজকে আমরা শেষ করার আগে কয়েকটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কি পড়তে পারে আমি দিয়ে দেবো তোমাদেরকে এই পিডিএফটা, তাও আমি একবার বলে দিচ্ছি। আচ্ছা, টাইটেল অফ দ্য হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। কেন বলা হয় হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, গল্পের সমুদ্র, তার সিগনিফিকেন্সটা একটু কিন্তু পড়তে হবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, থিম অফ স্টোরি টেলিং, গল্প বলা। এই যে গল্প বলার থিম নিয়ে বা স্টোরি টেলিং অ্যাজ এ পার্ট অফ দ্য আইডেন্টিটি কোয়েশ্চেন আসতে পারে।
ক্যারেক্টার অফ হারুন খলিফা, আর একটা হচ্ছে হারুন অ্যাজ আ ম্যাজিক রিয়েলিস্ট টেক্সট। হারুন অ্যাজ আ ম্যাজিক রিয়েলিস্ট টেক্সট, হারুন খলিফার ক্যারেক্টার, স্টোরি টেলিং এর থিম, আর একটা আসে ইউজ অফ দ্য সিম্বল অ্যান্ড সিম্বলিজম। এই স্টোরি টেলিং এর থিম আর টাইটেল অফ দ্য হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ প্রায় কাছাকাছি। আর অনেক সময় কোয়েশ্চেন পড়ে হারুন অ্যাজ আ চিলড্রেন্স ফিকশন। এটা 10 নম্বরের। 5 নম্বরের অনেক রকমের কোয়েশ্চেন পড়তে পারে। ক্যারেক্টার অফ খাতাম সুদ আসতে পারে, এন্ডিং অফ দ্য নভেল নিয়ে আসতে পারে, ফ্রিডম অফ দ্য স্পিচ বা সেন্সরশিপ কেমন করে ইউজ করা হয়েছে এই নভেলে তাই নিয়ে আসতে পারে। ইফই হচ্ছে সেই ওয়াটার জেনি, ইফ আর বাট দুটো ক্যারেক্টার। ইফ মানে যদি, আর বাট হচ্ছে কিন্তু। গল্পে হয় না যদি কিন্তু তথাপি, যদি এটা হতো তাহলে এরকম হতো, কিন্তু পুরো মাটি করে দিল, কিন্তু মানে আর হলো না বাস্তবে। এই বাস্তব আর অবাস্তব নিয়েই হচ্ছে এই ম্যাজিক রিয়েলিস্ট ফিকশন। ইফ হচ্ছে দ্য ওয়াটার জেনি, আর বাট হচ্ছে ওই দ্য মেকানিক্যাল হুপি বার্ড। এছাড়া আরো অনেক চরিত্র আছে, ব্ল্যাবার মাউথ ইত্যাদি ইত্যাদি, তাদের আসতে পারে, তাদেরকে নিয়ে ছোট ছোট প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি প্রশ্ন 5 নম্বরের আর 10 নম্বরের। শর্ট কোয়েশ্চেন আমি একটা তালিকার পিডিএফ দিয়ে দিয়েছি তোমাদের, সেখান থেকে শর্ট কোয়েশ্চেনগুলো করবে। আমরা পড়াতে পড়াতে শর্ট কোয়েশ্চেনগুলো একবার ডিসকাস করে দেব, টেক্সটটা আর একটু এগোলেই। সো আমরা 2টো চ্যাপ্টার অবধি পড়লাম, কালকে 3rd চ্যাপ্টার থেকে 7th অবধি টেনে দেওয়ার চেষ্টা করব, পরের দিন 12। ঠিক আছে, এবার এর মাঝখানে তোমার কাজ হবে, এই অনলাইনে ক্লাস নিচ্ছি একটু পরে করছি, ঠিক আছে। এবার তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে তোমাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা একটু আমাকে জানাও হোয়াটসঅ্যাপ গ্রুপে। পরিষ্কার? কি রে, পরিষ্কার কিনা বল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পরিষ্কার। বাহ, সুন্দর। এত পরিষ্কার বলেই তোমাদের কেমন এত ভালো লাগে।